বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইন 1872 সালের 1 নং আইন। এই আইন হচ্ছে পদ্ধতিগত আইন। এই আইন আদালতের আইন। এই আইন বিভিন্ন ফোরামের আইন। এই সাক্ষ্য আইন 5 জায়গা ব্যবহার হয় না, আর সমস্ত জায়গায় ব্যবহার হয়। এছাড়া সাক্ষ্য আইনের খণ্ড হলো 3টে, অধ্যায় হলো 11টা। 3 খণ্ডের প্রথম খণ্ড 5 থেকে 55 প্রাসঙ্গিকতা সম্পর্কে। এই আমরা এখন প্রাসঙ্গিক সম্পর্কে আছি। যাতে যা পড়বেন মনে রাখবেন এটা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক। 5 থেকে 55 পর্যন্ত। আর 56 থেকে 100 পর্যন্ত হলো প্রমাণের বিষয়। আর 101 থেকে 167 পর্যন্ত প্রমাণের দায়িত্ব। প্রমাণের দায়িত্ব এইগুলোই বোঝাইছে। খণ্ড করে যতই নেবেন ততই সহজ হবে ইনশাল্লাহ। তা আজকের সূচি না বলে মূল আলোচনা করব। সূচি বলবো কিনা ভাবতেছি, সূচি বলবো কিনা বলেন। এই উস্তাদ কাদের উস্তাদ সূচি বলবো, ব্যস্ত আছেন এই ডিউটি নাকি? ব্যাখ্যামূলক বলবো না সূচি বলবো? সূচিটা আজ প্রথমতে বলে আসবো। আচ্ছা, সূচি আগামী ক্লাসে 50 পর্যন্ত সূচি রেকর্ডিং করব, তারপরে অন্য ওই ক্লাসটা নেবো ইনশাল্লাহ। তাহলে বলি এবার। এখন পর বলো 39 দ্বারা কি বলছে? বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করিতে হইবে বা বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করা যাবে। 39-এর শিরোনাম হলো বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল, গ্রন্থ, পত্র, কাগজের সমষ্টির অংশ বিশেষ হয় তখন কি সাক্ষ্য দিতে হইবে। হেডলাইন এরকম। তাহলে এই যে আমরা কথোপকথন করি, আমরা দীর্ঘ সময় যে ক্লাস নেই, আমাদের ক্লাসটায় যখন বিচার্য বিষয় হবে এটা কিন্তু রেকর্ড হয়। এই 40 মিনিট আদালতে প্রাসঙ্গিক না। কথার মূল যে অংশ, যে অংশ আমি বেফাস কথা বলছিলাম, মূল যে বিচার্য বিষয়ের অংশটা আমার, সেই অংশটুকু আদালতে প্রাসঙ্গিক। তাহলে আমার এই ক্লাসের দীর্ঘ 40 মিনিট ধরেই প্রাসঙ্গিক না। খেয়াল করেন, যেমন একটা এলো কথোপকথন যেটা রেকর্ড হয়। দলিল, একটা দলিল কিন্তু অনেক বড় কাগজের দলিল। ধরেন আমাদের বিভাগীয় মামলা হয়, আদালতে মামলা হয়, 200-300-500 পৃষ্ঠারও মামলা আছে। ঠিক আছে? এখন ওই মামলার কোনো একটা কাগজের কোনো একটা অংশ দলিলের, একটা দলিলে, যে কোনো দলিল অনেক বড় হতে পারে। যেমন চুক্তিনামার দলিল টলিল, বিভিন্ন দলিল আছে। দলিল সম্পর্কে আপনাদের সম্যক ধারণা আছে। দলিল অনেক বড় হতে পারে, দীর্ঘ হতে পারে। সেই দলিলের পুরাটাই প্রাসঙ্গিক না। দলিলের যে অংশটুক আদালতে যে অংশের প্রয়োজন বলে মনে করেন, সেই অংশটুকুই প্রাসঙ্গিক। যে অংশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া হইবে, আদালত যে অংশ মনে করে সেইটুকুই প্রাসঙ্গিক হবে। তাহলে দলিল যে 100-150 লাইন, একটা বই ধরেন আমরা পুলিশ হ্যান্ডবুক পড়ি, বিভিন্ন গাইড পড়তেছি, ভাষ্য পড়তেছি, পুরা ভাষ্য ধরেই কিন্তু সাক্ষ্য আইনের এই 39 প্রাসঙ্গিক বলে নাই। ওই সাক্ষ্যর ভাষ্যর বা ওই মূল বইয়ের কিছু একটা অংশ যেটা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু বা প্রাসঙ্গিক বিষয়, মামলা দুটো বিষয় সাক্ষ্য গ্রহণ করে জানেন, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু এবং প্রাসঙ্গিক বিষয়। ওই যে অংশে ওই কথাটুক লেখা আছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়, ওইটুকুই আদালতে প্রাসঙ্গিক। পুরা বই আদালতে প্রাসঙ্গিক না। পুরা বই আদালতে প্রাসঙ্গিক না। তাহলে বিবৃতি যখন কোনো কথোপকথন, দলিল, গ্রন্থ মানে বই, পত্র, চিঠি লেখালেখি করে, একটা চিঠি 1 পাতা, 2 পাতা, 5 পাতা হতে পারে, একের অধিক চিঠি আপনি আমার কাছে পাঠাইছেন, আমি আপনার কাছে পাঠাইছি। কোনো এক চিঠির মধ্যে একটা কথার আপনার সাথে আমার মনোমালিন্য হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, বিচার্য বিষয়, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু এসে দাঁড়াতে পারে। ওই পত্রের যে যত পত্রই আমি লিখি আপনার কাছে, আপনি আমার কাছে লেখেন, যে অংশটুকি আমাদের সাথে ঝামেলার সৃষ্টি করছে, ওই অংশটুকি আদালতে প্রাসঙ্গিক। তাহলে কথোপকথন, দলিল, গ্রন্থ, পত্র, কাগজের সমষ্টির অংশ বিশেষ, এইগুলো সাক্ষ্য আদালতে যখন সাক্ষ্য গ্রহণ করবে বা প্রাসঙ্গিক বিষয় মানে বিচার্য বিষয়ের আদালত সাক্ষ্য নেবে, যে অংশটুকি এই কথার রেকর্ডিং আছে, এই যে আমাদের ক্লাসের উদাহরণ দিলাম, ক্লাসের যে অংশটুকু আমার ওই বিচার্য বিষয়, ওই কথাটুকি আদালত প্রাসঙ্গিক হিসাবে এই রেকর্ডের ওই অংশটুকু আদালত দেখে, ওই ওই অংশটুকুই আদালতের প্রাসঙ্গিক। এইগুলো 39 দ্বারা আমরা আছি সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক সম্পর্কে। কখন প্রাসঙ্গিক?
কখন অপ্রাসঙ্গিক। এই কথা খেয়াল করবেন, বেশি গভীর করে নেবেন না, কারণ আমরা প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক হবে বলবেন এটি প্রাসঙ্গিক, কোনটা অপ্রাসঙ্গিক হবে সেটা অপ্রাসঙ্গিক। তাহলে এই যে 39 ধারায় কয়টা কথা মনে রাখবেন, কথা ও কখন, মানে কথা বলে আমি আপনি যে কথা বলে মোবাইল ফোনে, তারপরে যে এখন যে ক্লাসে কথা বলতেছি, এগুলো দলিল বলতে বোঝাচ্ছে দলিল সম্পর্কে আপনাদের ব্যাপক ধারণা দিছিলাম। সেটা পাথরের খণ্ড হতে পারে, বিল্ডিং, দেওয়াল, কাগজ, জমি রেজিস্ট্রির দলিল, দলিল ওটাও দলিল, কিন্তু ওইটা মাথায় রাখবেন না। গ্রন্থ মানে বই, গ্রন্থ মানে বই, সংবিধানও বই, আমাদের আইন বই, আমার আপনার গাইড লেখাও বই, এরকম বই, পত্র লেগে চিঠি লেনদেন বা আমাদের সাহেবদের কাছে আদান প্রদানের কাগজ, এগুলো কাগজের সমষ্টি। এই পেপার পত্রিকার যে কাগজপত্র, ওই কাগজ 14 পাতা 16 পাতা হয়, ওই কাগজের মধ্যেও যদি ভুলভাল কোনো বিষয় লেগে ফেলে দেখবেন পরের দিন সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন সম্পর্কে বিজ্ঞাপন দেয়। কিন্তু ওইটাই যখন বিচার্য বিষয় আছে, পুরা পত্রিকা আদালত পড়ে না। আদালত পড়ে যেটুক বিচার্য বিষয় এবং যেটুক আদালতের দরকার, ওই অংশ, যে অংশ সম্পর্কে সাক্ষ্য দিতে হবে। এই পুস্তক, কথোপকথন এবং কাগজ বা বই সমষ্টির যে অংশটুকের সম্পর্কে সাক্ষ্য দেবেন, আদালত যে অংশ প্রয়োজন বলে মনে করবে, ওইটুকু আদালতে প্রাসঙ্গিক। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ দ্বারা 39 দ্বারা খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণগুলো আমি আরেকবার করে বলে দেবো, কোনটা আবার আলাদা ক্লাস নেব ইনশাল্লাহ। এরপর আসেন 40 দ্বারা। 40 দ্বারা বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এখানে 40, 41, 42, 43, 44, এইখানে আমরা 40 এবং 41 দ্বারা পড়ব। 40 এবং 41 দ্বারাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক, কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক, আসেন আলোচনা করি। 40 ধারা, 40 ধারায় বলছে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি 1898 সালের, 1898 সালে কেউ বলতে পারবেন কত নাম্বার ধারায় আমরা পড়ছিলাম একই অপরাধের বিচার পুনরায় করা যায় না, এবং এটা যদি পুনরায় করতে যায় কোন ধারায় কথা বলা আছে যে আপনি সেই কাগজপত্র উপস্থাপন করলে ওই মামলা আর ওর সামনের দিকে অ্যাডভান্স হয় না, কেউ বলতে পারবেন? ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের এই 500-র উপরে আছে। তারপরে বললাম সহজ করার জন্য 500-র উপরে আছে যদি একই অপরাধের বিচার একের অধিকবার করা যায় না। এবং এই বিচার কিভাবে আপনি ঠেকাবেন তারও পদ্ধতি ওখানে দেওয়া আছে, 511-র 1 এবং 2। আসেন, না পারলে সমস্যা নাই, আমি বলার জন্য আপনাদের সামনে আছি, আপনারা খালি শুনবেন। তাহলে 500 ফৌজদারি কার্যবিধি আইনের 511-র 1 এবং 2 আছে। যদি আপনি একটু ফৌজদারিতে ঘুরে আসি তাহলে আপনার ভালো লাগবে না। ওইখানে বলছে যদি একই অপরাধের বিচার পুনরায় করা যাবে না। কেন যাবে না? ওই ব্যক্তি যদি আদালত থেকে জামিন পায়, আদালত থেকে জামিন পায়, ধরেন আমার নয় মামলা করছে যে আমার ব্যাটসম্যান হজরত চুরির মামলা করছিল, আমি ওই মামলায় মাপ পাইছি, আদালত আমার মাপ দিয়েছে, এখন পরবর্তী আবার মামলা হয়েছে, তাহলে যে আদালতের এই কাগজপত্র নিয়ে আমার যে বেকুলুস খালাস বা আমার কোনো জেল জরিপানাই বা কিছু জরিপানাই করছিল আমি সেটা দিয়ে বাড়া আসছি, এই কাগজ যখন উপস্থাপন করব হজরত পরবর্তী এই মামলা করলে এই মামলার গ্রান্টেড হবে না। 511-র 1 আর 2 আছে। দ্বিতীয় নম্বরে কি আছে? আমার জেল জরিপানা হয়েছিল। 2 নম্বরে আছে আমার জেল জরিপানা হয়েছিল, এই জেল জরিপানায় আমি আদালতের কাগজ হারায় ফেলছি বা আদালতের কাগজ পাচ্ছি না, কিন্তু আমি আদালত ওই কারাগারে জেল খাটছিলাম, কারাগারে আমি এই সাজা ভোগ করছিলাম, যে কারাগারে আমি সাজা ভোগ করছি ওই কারাগারের কাগজপত্র, ওই কারাগারের কাগজপত্র সঙ্গে এনে বা আমি যেখানে খাটছিলাম ওখান থেকে জেলারের কাগজ নিয়ে এসে আমি যদি আদালতে পেশ করি তাহলে আমার ওই মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত হয়ে যাবে। আমার একবার বিচার হয়ে গেছিল বা আমি ওই মামলায় সাজা খাটছিলাম। তাহলে একই অপরাধে একবার সাজা কাটা যায়, দ্বিতীয়বার এই মামলা সাজা কাটা যায় না। কিন্তু এখন সাক্ষ্য আইনের 40-এ কি বলছে যে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ। তাহলে প্রথম মামলার আমি কিন্তু হয় জামিন পাইছিলাম অথবা সাজা খাটছিলাম, তাহলে দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ, মানে পরবর্তী যে হজরত মামলা করছে আমার নামে দ্বিতীয়বার, ওই মামলা নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। আমি যে মামলার রায় পাইছিলাম, আমি যে জেল খাটিছিলাম, এইটা যখন আমি আদালতে নিয়ে যাব আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে, আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে।
মেহেদি ভাই কেএমপি 50 ব্যাচ, আপনি নতুন যোগদান করছেন, আপনাকে স্বাগতম। ওই আপনি হচ্ছে আপনার ভিডিওর পর হাত দেন, হাত দিলে দেখেন একটা বাটন আসবে যেটা মাইক্রোফোন, ওর উপর হাত দিলে আপনার ওখান থেকে নয়েজ আসে, আমাদের ক্লাসে বাকিদের সমস্যা হবে। মেহেদি ভাই কেএমপির 50 ব্যাচ। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকেন, লাগিয়ে থাকেন, সফলতা আসবে। খুলে দিলেন, আমি তো বন্ধ করে দিলাম। মানে আপনার ভিডিওর উপর হাত দেন, আপনার ভিডিওর উপর হাত দেন, দেওয়ার পরে দেখেন কয়টা ছবি আসবে, একটা 3টে ফুটা আছে, আর একটা হচ্ছে লেগে ভিডিও ফোন আছে, এটা হলে যে সংসদ সদস্যরা কথা বলে এই যে মাইক্রোফোন দিয়ে, তার পাশে দেখেন একটা ওই সাউন্ড বক্সের মতো আর আর এই সাদা দাগ আছে, তারপরে লাল দাগ, ওই সাদার উপর চাপ দেন। এই যে আপনার এই এটা দেখছেন ডিস্টার্ব হয়। হ্যাঁ, ধন্যবাদ। 40 বন্ধু আছে, মেহেদি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ, সাথে থাকেন আমাদের ক্লাসে। সদস্য সংখ্যা 100-র উপরে হলেও নিয়মিত ক্লাস করে মাত্র 10-15 জন, এবং ইউটিউবের ক্লাস দেখে হচ্ছে 15-20 জনের বেশি বা 27 জন, এরকম আমি মনে করি। যারা কষ্ট করবেন তাদের সফলতা আসবে, এটাই স্বাভাবিক। যেমন উদাহরণ, বয়স কোনো বাধা না, এর জন্য বেশি দূর যেতে হবে না, আমি রেজাল্ট করি আপনাদের সামনে, খালি আপনার চেষ্টার মনোবল। এই মাস্টারই কিন্তু অনেক লোকই করে রেজাল্টের পরে র্যাঙ্কের সময়, কিন্তু টিকে থাকা হচ্ছে অনেক টাফ ব্যাপার, এটা অনেক কষ্টের কাজ, মনে করেন না সহজ। আপনার সাথে সময় দেওয়া, এটা পড়া বা আবার উপস্থাপন করা, দোয়া করবেন আমি যদি আপনাদের সাথে আপনাদের কল্যাণ করতে পারি, ইনশাল্লাহ সামনের প্রমোশনে আল্লাহ পাক আমার কল্যাণ করবে, এই আমার বিশ্বাস। আমি এই আশায় আপনাদের সাথে অনলাইন যুক্ত থাকি। এখন আসেন 40 দ্বারা, আবারও বলি, খালি দ্বিতীয় মামলা মানে ওই আপনার 511 দিয়ে বুঝলাম ফৌজদারি কার্যবিধি, যে একই অপরাধের বিচার একের অধিকবার করা যাবে না। আইন স্পষ্ট লেখা আছে 511 ফৌজদারি কার্যবিধি আইনের, এবং সেখানে কি কি পদ্ধতি দেওয়া আছে এটা পড়ে রাখবেন, এগুলো তো পড়াইছিলাম। আর 40ই বলছে প্রাসঙ্গিক, কখন কোন বিষয় প্রমাণ আর কখন প্রমাণের দায়িত্ব আপনার কাছে। 3টে কথা সাক্ষ্য আইনি মাথায় রাখবেন, কোনটা প্রাসঙ্গিক, প্রমাণের বিষয় আর প্রমাণের দায়িত্ব। তাহলে এখন আসছে লোকে এই যে দ্বিতীয় মামলা যখন আবার আমার নামে ইস্যু হয়ে গেল, আমায় যখন আমি বললাম যে এই মামলা তো আমি পূর্ববর্তী রায় আমার নামে হয়েছিল, বা আমি খালাস পাইছি বা জেল জরিমানা খাটিয়ে ফেলছি, তখন আদালতে প্রাসঙ্গিক হবে। দেখেন সাক্ষ্য আইন 511 আর 40, কিন্তু এক জিনিস না, আবার এক জিনিস লেখবেন, এটি প্রাসঙ্গিক হয়, আর ওইটা কিভাবে আপনি মামলা মানে দ্বিতীয়বার মামলা পরিচালনা করবে না বা হবে না, এই জাতীয় কথা। ঠিক আছে, বুঝে পড়বেন, আইন আপনার আমার জন্য সহজ, মুখস্থ করবেন, জীবনেও পারবেন না, সূচি A to Z মুখস্থ করবেন, আর বাকিগুলো বুঝবেন। এখন আসেন 41 ধারা, আমি এখন সাক্ষ্য আইনের 1872 সালের 1 নং সাক্ষ্য আইনের 41 ধারা, এই 41 ধারা হলো বিশ্বমানের রায়। আমি আগে সংক্ষিপ্ত বলে নেই, এই 41 হলো বিশ্বমানের রায়, চূড়ান্ত রায়, কনক্লুসিভ প্রুফ। আমরা সাক্ষ্য আইনের 4 ধারায় পড়েছিলাম, মে প্রিজাম্পশন, শিয়াল প্রিজাম্পশন, কনক্লুসিভ প্রুফ। এই সেই 41 কনক্লুসিভ প্রুফ। আর হলো কত? 112। সন্তান যে 280 দিনের ভিতরে জন্ম হওয়া, কোন লোক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারপরে প্রবেট, তারপরে দেউলি আত্ম, এই 4ডে, এই 41 আছে 4ডে কথা, এই 4ডে কথা এইখানে যখন আদালত রায় দেবে, এটা বিশ্বমানের রায়, এটা প্রাসঙ্গিক, মনে রাখবেন। এই রায় খণ্ডনযোগ্য না, কিন্তু এটা বিশ্বমানের রায়। অ্যাডভোকেটের কাছ থেকে শিখছিলাম, এলো বিশ্বমানের রায়। এই ব্যাখ্যা করলে আপনি বুঝে যাবেন কি ধরনের ব্যাখ্যা, আমার সাথেই থাকেন, আমি বলতেছি। তাহলে এখানে আছে 4ডে কথা, প্রবেট, অ্যাডমিরাল, বিবাহ, দেউলি আত্ম। তাহলে কি প্রবেট? প্রবেট হচ্ছে যে আমরা এই উইল না কি বলে, ওইটা, ওই প্রবেটের বাংলা মনে হয় এরকম, উইল করে জমি জাতির বিষয়ে। অ্যাডমিরাল হচ্ছে নৌবাহিনী বা এই যে নদীপথের কার্যক্রম। বিবাহ, স্বামী স্ত্রী বা বিবাহ করলে স্বামী স্ত্রী হয়ে যায় বিবাহ। আর দেউলি আত্ম হচ্ছে লেগে সরকারকে দেউলিয়াত্ব ঘোষণা করে, আদালত কখনো কাউকে যদি দেউলিয়াত্ব ঘোষণা করে, সেটা একবার বিশ্বমানের রায়, ওটার চূড়ান্ত রায়, ওটা হচ্ছে চূড়ান্ত রায় হয়ে যায়। এখন আসেন ব্যাখ্যা বলি। প্রবেট কাকে বলে? প্রবেট বা হুইল অ্যাডমিরাল মানে নৌ বিভাগ সংক্রান্ত,
প্রবেট মানে হুইল করা, বাংলা আছে যে দণ্ডবিধিতে পড়ছিলাম মনে হয়, উইল, দণ্ডবিধির কত 31 পড়ছিলাম না সংজ্ঞায়, উইল করে দেওয়া। তারপরে অ্যাডমিরাল, অ্যাডমিরাল হচ্ছে ইংরেজি ভাষা নৌ বিভাগ, ওই যে নৌবাহিনীর যে বা এই যে নৌপথের যে, হ্যাঁ 30, যাকে একটু মিসিং হতে পারে, আমি রিভিশন করি না তো বলবেন, ধন্যবাদ, সংশোধনী দেবেন। বিবাহ মানে বিয়ে করা, বিবাহ মানে বিয়ে করা। আর দেউলিয়াত্ব, আপনারা জানেন শ্রীলঙ্কার সরকারকে যখন ওই যে কোন প্রেসিডেন্ট পালালো না, ওনাকে কিন্তু শ্রীলঙ্কার আদালত দেউলিয়াত্ব ঘোষণা করেছিল। শ্রীলঙ্কার আদালত দেউলিয়াত্ব ঘোষণা করেছিল। ওইটা বিশ্বমানের রায়, ওই রায় আর চূড়ান্ত রায়, ওই রায় চূড়ান্ত রায়। এখন আসেন প্রোবেট বা হুইল কাকে বলে। প্রোবেট বা হুইল কাকে বলে আমি আপনাদের পড়ে শুনাই, তারপরে ব্যাখ্যা দিয়েন। দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা কোন মামলা? দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলা না। মামলা কিন্তু ফৌজদারি এক ধরনের, দেওয়ানি এক ধরনের। দেওয়ানি হচ্ছে জায়গা জমি। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটা? প্রোবেট বা হুইল। কোনো ব্যক্তি তাহার কোনো সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি তাহার কোনো সম্পত্তি, মনে রাখবেন, কোনো ব্যক্তি তাহার কোনো সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির নামে হুইল করে দেয় বা প্রোবেট করে দেয়, উক্ত ব্যক্তি জীবিত থাকাকালীন উক্ত সম্পত্তি যাহার নামে হুইল করে দিল সেই ব্যক্তি ভোগ দখল করিতে পারবে না মারা যাওয়ার পর। মানে যে ব্যক্তি হুইল করে দিল অপর ব্যক্তির নামে, ওই কাগজের উপর লেখা ছিল আমি জীবিত থাকাকালীন আপনি ভোগ দখল করতে পারবেন না, আমি মারা গেলে ভোগ দখল করতে পারবেন। যদিও প্রোবেট এর মামলা করে, প্রোবেটের মামলা করে এবং আদালত যদি রায় দেয়, এই প্রোবেটের মামলা যদি কেউ করে বা এই হুইলির মামলা যদি কেউ করে আর আদালত যদি রায় দেয়, এই রায় চূড়ান্ত রায়, এটাই প্রাসঙ্গিক। ঘুরে ফিরে হলো প্রাসঙ্গিক, সত্য মিথ্যা মনে রাখবেন, ভয় পাবেন না। ছোট কারণ আমরা সত্য মিথ্যা পড়ছি না, ওই সত্য মিথ্যা। কখন সত্য হলে দন্তেশ্ব, মিথ্যা হলে মি, লিখে দেবেন, ঝামেলা শেষ। কিন্তু এখানে প্রাসঙ্গিক বলবেন, প্রাসঙ্গিক। আমি আবারও বলি, প্রোবেট বা হুইল, আমি জীবিত থাকাকালীন আমার সম্পত্তি, খেয়াল করেন আমার যে উদাহরণই দেই, আমি জীবিত থাকাকালীন আমার সম্পত্তি হজরতের নামে লিখে দিলাম, ব্যাটসম্যান, মোহব্বতের ব্যাটসম্যান লিখে দিলাম। কিন্তু বললাম হজরত তুমি এই সম্পত্তি আমি জীবিত থাকাকালীন ব্যবহার করতে পারবা না। আমি মরে যাওয়ার পরে এই প্রোবেট সংক্রান্ত যদি মামলা হয়, এই হজরতের যদি নামে আমার ওরজাত সন্তানরা মামলা করে, এই প্রোবেট যদি আমি যে প্রোবেট বা হুইল করে গেলাম, এই মামলার রায় যদি হজরতের নামে আদালত দিয়ে দেয়, তাহলে এটা চূড়ান্ত রায়, এটা প্রাসঙ্গিক। এটা চূড়ান্ত রায়, এটা প্রাসঙ্গিক। এতখানি যাই চিল্লালাম, ঘুরে ফিরে এসে কথাটা হলো প্রাসঙ্গিক। কিন্তু কথাটা যখন আপনি বুঝে ফেলাবেন, মুখস্থ করবেন না, লিখে রাখবেন, দেখবেন আপনার আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসেন অ্যাডমিরাল। অ্যাডমিরালটা কি? নো 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 রাস্তা, মানে এই নদীপথের যে রাস্তা, এই নদীপথের রাস্তাটা কিরকম? নৌ বিভাগ, নদীপথের যে চিহ্ন, নদীপথে দেখবেন বিভিন্ন চিহ্ন থাকে, বয়া থাকে, বিধানবলী সম্মিলিত যে সমস্ত বিধান মানি চলার কথা, ওই বিধানবলী সম্মত যে রায় দেবে, এই এই যে চিহ্ন বা বয়া, এই চিহ্ন বা বয়া বা বিধানের উপর যে রায় প্রদান করবে আদালত, ওইটা চূড়ান্ত রায়। এই নৌর উপরে, মানে নদীপথের যে রায়, এটা কিন্তু বিশ্বের একমাত্র নিয়ম আর শৃঙ্খলার মধ্যে চলে। কারণ বিশ্বের বিভিন্ন দেশের লোক একই রুট ব্যবহার করে, ওই রায়কে বিশ্বমানের রায় বলা হয়। কেন বিশ্বমানের রায় বলা হয়? দেন প্রোবেট আর এই যে নৌবিহার, এই নৌবিভাগ সংক্রান্ত নদীপথের কিন্তু সমস্ত দেশের মানুষ চলাচল করে। হয়তো আপনার গ্রাম অঞ্চলের রাস্তায় চলে না, নদীর পথায়, কিন্তু সাগরের যে রাস্তাগুলো, রুট, নদীপথের রুট, ওই রুটে কিন্তু কোনো ব্যবহার থাকে, সিগন্যাল থাকে। ওই সিগন্যালের উপর যে রায় প্রদান করে, ওই রায়গুলো হচ্ছে চূড়ান্ত, কনক্লুসিভ প্রুফ। এটাকে বিশ্বমানের রায় বলে। অ্যাডভোকেটের কাছ থেকে শিখা বলে বারবার বিশ্বমান চলে আসে। আর কিছু ইংরেজি বলি, মাইন্ড করেন, আমি ইংরেজি তো পারি না, কিন্তু ওই অ্যাডভোকেটের কাছ থেকে আইন শিখছিলাম বলে ওই ইংরেজিগুলো অটোমেটিক মনে থেকে যায়। এখন আসেন বিবাহটা কি? স্বামী স্ত্রীর বিবাহ সম্পর্কে যে রায় প্রদান করে তা চূড়ান্ত রায়। বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে স্বামী স্ত্রী সংক্রান্ত আদালত যে রায় প্রদান করবে সেটা চূড়ান্ত রায়। এছাড়া ধরেন আমরা এখানে ক্লাস করেছি, মনে হয় সবাই বিবাহিত, মেহেদি ভাই জানা নাই। এই যে আপনি বিয়ে করছি, এরপরে যদি স্বামী আরেকটা বিয়ে করেন বা জীবনে বউ চলে যাক, স্বামী চলে যাক, আপনি আর বিয়ে না করলেন,
কিন্তু আপনি অবিবাহিত আর থাকেন না, আপনি যে বিবাহ করছেন ওটাই চূড়ান্ত, ওটাই চূড়ান্ত। এখানে আপনি বাংলার বা পৃথিবীর যেখানেই যান আপনার জীবনে একবার বিবাহ সম্পূর্ণ হয়েছে, ওটাই চূড়ান্ত, ওইটা খণ্ডনের যোগ্য নয়। পৃথিবীর যে দেশেই যান আপনি যে বিয়ে বাংলার জমিনে করছিলেন, হয় আপনার বউ নেই অথবা আপনার স্বামী নাই, এতে কোনো যায় আসে না, কিন্তু আপনি বিবাহিত, এটা চূড়ান্ত, এটা প্রাসঙ্গিক। আমি আমেরিকা গেলাম, বললাম বিয়ে করি নাই, বউ নাই, তাহলে কি হবে? আমি কি বিয়ে করছিলাম না? অবশ্যই করছিলাম। আমি যে বিয়ে করছিলাম ওইটাই প্রাসঙ্গিক, মূল কথা ঘুরে ফিরে প্রাসঙ্গিক। তাহলে নবিহারে যে রায় দিচ্ছে ওইটা বিশ্ববাজার, ওইটা আদালতে প্রাসঙ্গিক, চূড়ান্ত রায়, ওই রায় খণ্ডনের সুযোগ নাই। দেউলিয়াত্ব, দেউলিয়াত্বটা কি বোঝাচ্ছে? শ্রীলঙ্কার আদালত ধরেন আছে, ওই সরকার যখন আর রাষ্ট্র চালানো ব্যর্থ হয়ে গেল তখন ওই দেশের আদালত ওই সরকারকে দেউলিয়াত্ব ঘোষণা করলো, ওইটা বিশ্বমানের রায়, সারা বিশ্বের লোকজন জানলো শ্রীলঙ্কার সরকার দেউলিয়াত্ব হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। এইটা প্রাসঙ্গিক, এইটা প্রাসঙ্গিক। ওই সম্পর্কে যখন ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, বিচার্য বিষয় নিয়ে কোনো মামলা কার্যক্রম চলে, ওই মামলার ওইটা প্রাসঙ্গিক কিনা অপ্রাসঙ্গিক যাচাই বাছাই করার জন্য আমাদের 5 থেকে 55 ধারা পর্যন্ত আলোচনা, কখন প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক। এখন আসেন গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ধারা পর্ব 45 নম্বর ধারা। তাহলে বাদ গেল কত কত? তাহলে বাদ গেছে হচ্ছে লেগে 42, 43, 44, এগুলো আমাদের তেমন লাগে না, অদূর ভবিষ্যতে আসে নাই, আশা করি আর আসবো না। এখন আসেন 45 থেকে 51 পর্যন্ত তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক। তৃতীয় পক্ষ কিন্তু মামলার কোনো পক্ষ না, এরা এ পক্ষও নাই ও পক্ষও নাই, যেটা পরীক্ষা নিরীক্ষা করে পায় ওদের জ্ঞানে যেটা আসে সেইটাই বলে, ঠিক আছে? এইটা যখন প্রাসঙ্গিক, কঠিন কিছু না, এইটা যখন প্রাসঙ্গিক। আসেন তৃতীয় পক্ষের মতামত, এটা কিন্তু সংশোধন আছে 45, আমরা 45-এর ক একই সঙ্গে যৌথভাবে পড়ার চেষ্টা করব। এখানে 13 প্রকারের বিষয় প্রাসঙ্গিক, আগে ছিল 5 প্রকার। 45-এর কাজ, 45-এ ছিল বিশেষজ্ঞদের মতামত। বিশেষজ্ঞদের মতামত, বিশেষজ্ঞগুলো কারা, এই কোন কোন আইনের উপরে বিশেষজ্ঞরা এক্সপার্ট আমি বলে দিই। আবার প্রথমে বিদেশি আইন, বিজ্ঞান ও চারুকলা, হস্ত অক্ষর, টিপসই শনাক্তকরণ, এই 5টা কাজ যে ছিল কখন প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক। আর এখন 2022 1872 সালের 1 নং আইন সংশোধনে 2022 সাক্ষ্য আইনের এইখানে আমাদের 13টা কথা বলছে। এই 13টা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা এখন না পরে লিখে নেবেন। আগে এই 13টা কথা একবার বলি, এরপরে ব্যাখ্যামূলক খানিক বলবো, এরপরে আবার এই কথাটা ঘন ঘন বলবো, তাহলে আপনাদের শুনতে শুনতে মুখস্থ হবে। খেয়াল করেন, আমি এই 45 ধারায় 13টা বিষয়ে তৃতীয় পক্ষের মতামত প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 45 ধারায় 13টা বিষয়ে বিশেষজ্ঞদের মতামত, এখানে আবার এক্সপার্ট নেই, বিশেষজ্ঞদের মতামত কখন প্রাসঙ্গিক সেই বিষয়ে বলছে। এটা যারা মুখস্থ যদি করতে পারেন করেন, বাই সিরিয়ালে করতে হবে এমন কোনো বিধিবিধান নাই। কিন্তু কিন্তু এই সাক্ষ্য আইনের 32-এর যে কয়টা কথা, যদি 8টার মধ্যে আপনি মুখস্থ করেন বাই সিরিয়ালে লিখবেন, এবং 33-এর 3টে কথা বাই সিরিয়ালে লিখবেন, 19-20 করবেন ওখানে। এবং লেগে 63 আসে, 65 আসে, 66 আসে, সামনে যা পাবো ওই কথাগুলো শৃঙ্খলাভাবে লিখবেন। কিন্তু এই 45-এর কথা আগে পরে 13টা কথা সমস্যা নাই, কারণ এটার উপরে মামলা হয় না, এটার উপরে কত বড় বিচার কার্যক্রম ওভাবে চলে না। আপনি পারেন, আমি জানি, এতটুকু লেখলেই হবে। এখন আসেন 13টা কথা আমি বলি, শোনেন। প্রথমে লিখবেন হাতের লেখা, প্রথমে লিখবেন হাতের লেখা, 2 নম্বর না, হাতের লেখা আঙ্গুলের ছাপ, মানে হাতের লেখা আঙ্গুলের ছাপ। বিজ্ঞান বা প্রযুক্তি, বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে, বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে, শিল্পকলা বা চারুকলা, শিল্পকলা বা চারুকলা। বিদেশি আইন, বিদেশি আইন, মানবিক অবস্থা, মানবিক মানে আমার আপনার মানবিক অবস্থা, তাহলে আগ্নেয়াস্ত্র, ব্যালিস্টিক, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। রাসায়নিক বিশ্লেষণ, রাসায়নিক বিশ্লেষণ। মুদ্রণ বা নকলকরণ, মুদ্রণ, মুদ্রণ মানে যে আমাদের যে বই খাতা মুদ্রণ করে, মুদ্রা বা নকলকরণ, মুদ্রা বা নকলকরণ, উচ্চারণে ভুল আছে। 11 আছে টাইপ রাইটার, টাইপ রাইটার বা মুদ্রণ শৈলী, টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী, টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী।
তারপর আছে পায়ের ছাপ, তারপর আছে পায়ের ছাপ, দালিলিক বিশ্লেষণ, দালিলিক বিশ্লেষণ, এই 13টা দালিলিক বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতামত, বিশেষজ্ঞ কারা? বিশেষজ্ঞ ধরেন ডাক্তারদের বোঝায়, ডাক্তার, ডাক্তার বিশেষজ্ঞ হলো একটা বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা হবে। এই যে আমাদের সহজ হলো আমাদের যে মেডিকেল ভিকটিম ধর্ষণ আছে, তারপরে খুন খারাপি হয়, এই লোকটা কিভাবে মারা গেল, এই সে কি বিষ খেয়ে মারা গেছে না আঘাতে মারা গেছে? আপনারা জানেন ফৌজদারি কার্যবিধির 174 অপমৃত্যু সম্পর্কে আছে। এই অপমৃত্যু কয়টা কথা লেখা আছে ওখানে, কিভাবে মানুষ মারা যায়, কিভাবে মানুষ মারা যায়। ওখানে দেখেন একটা কথা লেখা আছে, আমি আর ফৌজদারি দেখলাম মাইন্ড করি না কেউ। ওইখানে একটা কথা লেখা আছে কেমন জানেন, লোকটার মৃত্যু স্বাভাবিক আছে, কিন্তু এখানে কোনো এক লোকের উপস্থিতি কাজ করে, মানে কোনো এক ব্যক্তির বা কোনো এক লোকের উপস্থিতি কাজ করে, যার কারণে সে মারা গেছে বলে সন্দেহ হয়। তখন আদালত কি করে, ওর পরীক্ষা নিরীক্ষা করে, করার জন্য বিশেষজ্ঞকে ডাক্তার, ধরেন এই যে মেডিকেলের বিষয়ে ডাক্তার, তারপরে যারা এই যে মদ গাঁজা আমাদের যে রাজশাহীতে যেগুলো নিয়ে যায়, রাজশাহীতে ওইগুলো ভাষাগুলো আমি বলতে পারতেছি না, কারণ অতগুলো বলতে মুখ স্লিপিং করে। এই বিষয়ের উপর যারা পরীক্ষা নিরীক্ষা করে, উনি কিন্তু কোনো দলের না, কোনো পক্ষের না, এই বাদীর হোসেনে না, বিবাদীর হোসেনে না। তাহলে এই যে মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে কিভাবে লোকটা মারা গেছে, দেখা যাচ্ছে গলায় রশিদে আমরা সবাই দৃশ্যমান দেখলাম, জিবেটা হয়তো কিছু মারা গেছে, কিন্তু দেখা গেল না। পরীক্ষা করে তার 2 ঘন্টা পূর্বে বিষ খাওয়াইছিল, তার 2 ঘন্টা পূর্বে বিষ খাওয়া মরার সীমিত সময় আগে তার গলায় রশিদ আছে। এই সমস্ত কথায় পাই টু পাই ডাক্তাররা বলতে পারে, ওইগুলো লিখে দেয় যে অমুক ব্যক্তি এইভাবে মারা গেছে, কিন্তু রিজাউল মারছে না হজরত মারছে না কাইম মারছে এই বিষয়ে ওরা মন্তব্য করে না। কিভাবে মারা গেছে এই বিষয়ে একটা প্রতিবেদন দেয়, তাহলে এই প্রতিবেদনটা আদালতে প্রাসঙ্গিক হবে। এই হলো বিশেষজ্ঞর মতামত। পুলিশও কিন্তু শ্রোতাল করবে, পুলিশের শ্রোতাল করবে, পুলিশ তাৎক্ষণিক যেটা দেখছে সেটা পুলিশের মতামত, কিন্তু বিশেষজ্ঞর মতামত না। তাহলে আপনি যে শ্রোতাল করলেন ওটা কিন্তু বিশেষজ্ঞর মতো আপনি দেখলেন। আর পরীক্ষা নিরীক্ষা যারা করবে, মাদক দ্রব্য ডাকার গ্যান্ডারিয়া যারা এই পরীক্ষা নিরীক্ষা করে, এই সম্পর্কে যে রিপোর্ট দেয়, আসলে এটা ইয়াবা না মাদক না ফেন্সিডিল, এই সম্পর্কে ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যে লোক আছে উনি পরীক্ষা নিরীক্ষা করে যেটা পান, উনি হলো তৃতীয় পক্ষের মতামত। এই ব্যক্তিরা হলো তৃতীয় পক্ষ, এরা কিন্তু কোনো পক্ষের না, এরা বাদী বেবাদী কারোর পক্ষে না। মূল যে জিনিসটা কি সেই জিনিসটাই রিপোর্ট দেয়, এটা লিখিত আকারে দেয়। এটা কি আকারে দেয়? লিখিত আকারে দেয়। এই লিখিত বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হয়, এই লিখিত বিষয়টাই আদালতে প্রাসঙ্গিক হয়। এই হলো তার মূল থিম। তাহলে বিশেষজ্ঞদের অভিমত বা মতামত এতটুকু। এরা যে মতামত দেয় যে এই লোক, একটা লোক মারা যাওয়ার গল্প আবারও করলাম, এই যে গোস্ত নেক, মাংস নেক, চুল নেক, দাড়ি নেক, পায়ের নখ নেক, ওইটা পরীক্ষা নিরীক্ষা করে ওনাদের যে থিম আসছে কিভাবে মারা গেছে তার যে বিবরণ দেবে, লিখে দেবে, ওইটা আদালতে প্রাসঙ্গিক ধরে নেবে। এবং গাঁজা মদ ফেন্সিডিল সম্পর্কে আপনাদের আমার সবার অভিজ্ঞতা, ওই যে রিপোর্টটা দেবে ওই রিপোর্ট আদালতে প্রাসঙ্গিক হবে। যতই এই যে 13 প্রকারের কথা পড়লাম, এই পড়াগুলো হচ্ছে আপনি যদি কখনো আসে কয় ধরনের মতামত আদালতে প্রাসঙ্গিক, কি কি আইনের আদালতে ব্যাখ্যা করেন, প্রশ্ন এসে গেল, তখন আপনি 13 প্রকারের মুখস্থ নেই, 10 প্রকার আছে, মাঝখানেটা পিছনে, পিছনেটা সামনে দিয়ে মনে রাখবেন এটা 13 প্রকারের এমসিকিউ। বিশেষজ্ঞদের মতামত কত ধরনের মতামত আদালতে প্রাসঙ্গিক, 14, 15, 13, 16, তখন আপনি দেবেন 13 প্রকারের মতামত আদালতে প্রাসঙ্গিক। তাহলে পূর্বে তো কয় প্রকারের ছিল? 5 প্রকার ছিল। কি কি ছিল? বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তাক্ষর এবং টিপসই শনাক্তকরণ, এই 5টা কাজে ছিল প্রাসঙ্গিক। ভুলে যান 5টা কথা, ওই 5টা কথা এর মধ্যেও আছে, 13টার ভিতর 5টা কথা আছে। এই হলো সাক্ষ্য আইনের। আরেকবার বলি, সাক্ষ্য আইনের আরেকবার এই 13টা কথা বলি, আপনারা শোনেন, আমি 2-3 বার করে বলি, মুখস্থ আসবেন এবং পরে লিখে নেন। 1 হচ্ছে হাতের লেখা, 1 হচ্ছে হাতের লেখা, 2 হচ্ছে আঙ্গুলের ছাপ, 2 হচ্ছে আঙ্গুলের ছাপ, 2 হচ্ছে আঙ্গুলের ছাপ, 3 হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিগত বিষয়, বিজ্ঞান প্রযুক্তিগত বিষয়, 4 হচ্ছে শিল্পকলা বা চারুকলা, শিল্পকলা বা চারুকলা, 5 হচ্ছে বিদেশি আইন, 5 হচ্ছে বিদেশি আইন, 5 হচ্ছে বিদেশি আইন, 6 হচ্ছে মানসিক অবস্থা, 6 হচ্ছে মানসিক অবস্থা, মানসিক অবস্থা, 7 হচ্ছে আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, আগ্নেয়াস্ত্র বা ব্যালিস্টিক, 8 হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, 8 হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, 8 হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, 9 হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ, 9 হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ, 9 হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ, 10 হচ্ছে মুদ্রা
বা নকলকরণ সংক্রান্ত, মুদ্রা বা নকলকরণ সংক্রান্ত। 11 হচ্ছে টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী, টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী। 11 হচ্ছে টাইপ রাইটিং বা মুদ্রণ শৈলী। 12 হচ্ছে পায়েস ছাপ, 12 হচ্ছে পায়েস ছাপ। 13 হচ্ছে দালিলিক বিশ্লেষণ, দালিলিক বিশ্লেষণ। এখন আসেন 45-এর ক। 45-এর ক, ফিজিক্যাল বা ফরেনসিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত। তাহলে কি বলছে? ফিজিক্যাল বা ফরেনসিক প্রমাণের বিষয় বিশেষজ্ঞদের মতামত। তাহলে ফিজিক্যাল এবং ফরেনসিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত, এটা 45-এর ক, আদালতে প্রাসঙ্গিক। এর ব্যাপক আইন আমার কাছে নাই জানা, আমি যে শিখতে পাইছিলাম তেমন বোঝারও কিছু নেই। হেডলাইন মুখস্থ করবেন। এই ডিজিটালের যদি কখনো আছে ফিজিক্যাল বা ফরেনসিক কখন প্রাসঙ্গিক, 45-এর ক দিয়ে দেবেন, 45-এর ক দেবেন। এখন আসেন 46, বিশেষজ্ঞ ঐমতের সহিত সংশ্লিষ্ট বিষয়, বিশেষজ্ঞদের ঐমতের সহিত সংশ্লিষ্ট বিষয়। 46টা বোঝার আছে, বুঝে নেন। 46ই বলছে বিশেষজ্ঞদের ঐমতের সহিত সংশ্লিষ্ট বিষয়। এইটা আমি 2-3 জায়গাতে 2 প্রকারের শুনছি, আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেইটা বলি। বিশেষজ্ঞরা যে এই যে মতামত করলেন, লোকটা মারা গেছে, বিষ খাইছিল, তার আগে পরে গলায় ধরে নিয়েছে, ইনি কিভাবে জানলেন, কিভাবে এটা বুঝলেন? ওনার কি এমন আধ্যাত্মিক জ্ঞান গরিমা আছে? উনি বিভিন্ন যন্ত্র বা কেমিক্যালের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিল ডাক্তার সাহেব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে গবেষক ছিল, উনি কিভাবে জানলেন এটা গাঁজা, ইয়াবা না ফেন্সিডিল? উনি এত কিভাবে বুঝলেন? উনি তো আমার আপনার মতো মানুষ, কিন্তু ওনার কাছে পরীক্ষা করার যে সরঞ্জাম, কেমিক্যাল বা অন্য যে পরীক্ষা করার জন্য যন্ত্রপাতি আছে, ওইগুলো যে পরীক্ষা করে তিনি এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, ওই বিষয়ের কথা। বিশেষজ্ঞ মতের সহিত সংশ্লিষ্ট বিষয়, ওই বিষয়গুলো, ওই যন্ত্রপাতি, ওই কেমিক্যাল, ওই যে পরীক্ষা নিরীক্ষা করার বিষয়গুলো, ওইগুলো বিষয় ওই মতের বিশেষজ্ঞদের ওই মতের সহিত সংশ্লিষ্ট। তারা যে মতামত দিয়েছে, ওই মতামত ওই ওই পরীক্ষা নিরীক্ষা করার পাইছে, ওই মতামতগুলো আদালতে প্রাসঙ্গিক। এইভাবে পড়ছিলাম, এটা আমার বেশি পছন্দ হয়েছিল, তাই আপনাদের সামনে বললাম। এছাড়া উদাহরণ ক আছে, ক পড়ে নেবেন, আরো সহজ হবে। যদি বলেন আমি পড়ে নেই একবার, আপনারা শোনেন। তাহলে এই যে 45 দ্বারা, মানে আপনার আমাকে দাওয়াত দিয়েছে, আর এটা এই 2 নম্বরটা বলে দেই। কারণ আমারে দাওয়াত দিয়েছে, আপনারা যে কেউ আমার আপনার বাসা অথবা আমার বাসায় আপনাদের একজনের দাওয়াত দিছি যে জয়নাল ভাই আপনি আমার বাসায় দুপুরে দাওয়াত, কিন্তু আপনি আমার বাসায় আসার সাথে আপনার বাচ্চারে নিয়ে আসেন, আপনার বন্ধুরে নিয়ে আসেন, কিন্তু দাওয়াত তো ছিল ভাই আপনার। তাহলে সাথে যে 2 জনে নিয়ে আসলেন, আমি বুঝলাম এটা জয়নালের লোক, এটা নিশ্চয় আমারও নিয়ারেস্ট কেউ হবে। তাহলে সাথে করে সে কেন আনবে? আমি খাওয়ান দাওয়ান করে দিয়েছি। এই সাথে যে 2 জন নিয়ে আসলেন, ওরাও আমার মেহমান, ওরাও আমার মেহমান। কি জন্য বুঝলাম? যে জয়নাল ভাই ওদেরকে সাথে করে নিয়ে আসে, এরকম মানে অতিরিক্ত যে কাজটা। তো এই ডাক্তার যে 45 দ্বারা পরীক্ষা নিরীক্ষা করছে, পরীক্ষার সিদ্ধান্ত উপনীত হয়েছে, কিন্তু কিভাবে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন? ওই যে যন্ত্রপাতি কেমিক্যাল যে পরীক্ষা করলেন, এই 46-এ বিশেষজ্ঞ ওই মতের সহিত সংশ্লিষ্ট বিষয়। তাহলে জয়নাল ভাই আমার বাসায় দাওয়াত খাতে আছে, ওনার সাথে সংশ্লিষ্ট ছিল ওনার সন্তান এবং ওনার বন্ধু, এবং উনি আমার বাসায় আসছিলেন, ওনার সাথে সংশ্লিষ্ট থাকার কারণে ওরা আমার বাসার মেহমান হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু মূল মেহমান ছিল জয়নাল ভাই। যাক, এখন আসেন 45-এর 46-এর কটা একটু রিডিং করে আপনারা শোনেন। প্রশ্ন হইতেছে, ককে বিশেষ একটি বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা, ককে বিশেষ একটা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা, অন্যান্য যাহাদিগকে উক্ত বিষ প্রয়োগ করা হয়েছিল তাহাদের মধ্যে এমন কতগুলি লক্ষণ দেখা গিয়েছে, বিশেষজ্ঞরা যেগুলিকে এই বিষয়ে লক্ষণ বলিয়া স্বীকার বা অস্বীকার করিয়াছেন, ইহা প্রাসঙ্গিক। মনে বলছে কি, ধরেন যে বিষ খাওয়া যখন লোক মারা যায়, তখন বিষ খাওয়া মারা যাওয়ার লোকের লক্ষণ কি, যে ফ্যাকাশি হয়, তারপরে গালা যে লালামালা ওঠে, এই যে কিছু কিছু লক্ষণ দেখে, এরকম 4-5টা দেখছি। যেমন মানুষ মরণশীল, সংজ্ঞাটা কেন আসছে? একের পর এক মানুষ মারা যায়, তখন মানুষ মরণশীল, এটা সংজ্ঞা দিয়েছে। এবং এই যে ওষুধ খাওয়ার পরে কি কারণে মানুষ মারা যায়, গলায় ধরে নিয়ে কি জিভে মারা যায়, পাটা সোজা হয়ে যায়, এই যে লক্ষণ পূর্বে কয়েকটার দেখেছি, আর এই যে পরবর্তীবার দেখার সাথে তো বললাম যে গলায় রশি নিলে এইভাবে মানুষ মারা যায়, এই বৈশিষ্ট্য থাকে। বিষ খেলে এই লক্ষণ দেখা যায়, পানিতে বলে এই লক্ষণ দেখা যায়। অমক বিষ প্রক্রিয়া যদি কেউ খায়, পূর্বে 5টা পরীক্ষা করেছিলাম, এই লক্ষণ পাইছিলাম, এই রুগীরাও খাইছে, তাই এই লক্ষণ পাইছি। এইগুলো আদালতে প্রাসঙ্গিক। 3টি আমি বানা কইছি, 2টি বানা কইছি, আর এটা বইতে গেলাম। আমার মনে হয় বানানো 2টাই আপনাদের ভালো লাগছে, আমার এই বানানোটাই আমি স্যারের কাছ থেকে শিখছিলাম। এখন আসেন
47 দ্বারা বলবো। এখন আছেন 47 দ্বারা, ক্লাস একটু বড় হলেও মাইন্ড করেন না, কারণ আমি 51 পর্যন্ত যা শেষ করব। সামনেরগুলো ব্যাখ্যামূলক কত কিছু নাই, 1-1.5 মিনিট করে কথা বলবো। 47 একটু বেশি বলবো, খেয়াল করেন। 47-এর পরে 48, 49, 50, 51 অত মহামারী কিছু বুঝার নেই, ওখান থেকে প্রশ্ন আসবেনও না, চিন্তা করারও কিছু নেই। তাহলে সাথে থাকেন। 47 খুব খেয়াল করবেন, মহব্বতের সাথে নেবেন। তাহলে আমরা কত পড়ছি? 39, 39, 40, 41, 45, 46, 47 প্রত্যেকটাই দামি ধারা, এখানে বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, এই 47 বলছে হস্তাক্ষর, হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, মানে হাতের লেখা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এই আইনি এইরকম ভাষায় আরও দুটো ধারায় পাবেন, দুটো ধারায় পাবেন। এটা হলো 67, এটা হলো 73 ধারা। সামনে আমরা পাবো 67 এবং 73। আমি আপনাদের সাথে এই 47-এর সাথে এই 67 এবং 73 বলার কারণ আপনাদের সামনে পড়ার জন্য সহজ হয়ে যাবে। যদি বেশি পেঁয়াজ গোছের আসে যায়, আমি যার কাছে শিখছিলাম পেঁয়াজ গোছের আসে গেলে, তখন আপনি এই তিনটাই ব্যবহার করবেন, যাতে বাদ দেওয়ার সুযোগ না থাকে। অল্প লেখা, আপনারা জানেন যারা আমার খাতা লেখে জমা দিচ্ছেন, কত বড় বড় প্রশ্নের কত অল্প লেখলে সহজ হয় সেটা আপনারা ভালো জানেন। যারা লেখা জমা দিচ্ছেন, গতকালকের লেখা আমার জয়নাল ভাই সহ আমার জয় আরো কিরা দেশে 3 নম্বরের প্রশ্ন 2 পাতা করে লাগছে, তাহলে এটা সম্ভব না, এটা অসম্ভব লেখা লাগছেন। সেটা যখন সংক্ষেপ করে দেবো, তখন আপনার পরীক্ষা সহজ হবে ও আপনার ভালো রেজাল্ট হবে, এ আমার বিশ্বাস ইনশাল্লাহ। এখন আসেন হস্তাক্ষর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এই হস্তাক্ষর মানে হাতের লেখার সম্পর্কে কিন্তু বিশেষজ্ঞর প্রয়োজন হয় না, বিশেষজ্ঞর প্রয়োজন হয় না। এটা হলে এক্সপার্ট, মানে এই বিষয়ে যার অভিজ্ঞতা, এটা কিন্তু বিশেষ ডিগ্রি লাগে না, অভিজ্ঞতা। আমার হাতের লেখা যারা নেন 4-5 জন ক্লাস করেন, সবাই আমি নিয়মিত এখানে জমা দেয়, তো বললেন জানি ওই রেজাল্ট কীরকম লেখে দেখলেই চিনা যায়। এই যে আপনারা যে 2-5 জন দেখলেন বললেন, তাহলে এই যে হস্তাক্ষর সম্পর্কে আপনারা যে মতামত দিলেন, এইটা আদালতে প্রাসঙ্গিক। আপনারা কি এই বিষয়ে বিশেষজ্ঞ? আপনারা কি এই বিষয়ে এক্সপার্ট? না, আপনি এক্সপার্ট, বিশেষজ্ঞ না। এই বিষয়ে আপনারা বিশেষজ্ঞ না। হাতের লেখার সম্পর্কে এমসিকিউ, হাতের লেখার সম্পর্কে এই মানে এই বিশেষজ্ঞ লাগে না, বিশেষজ্ঞ দরকার হয় না। আপনারা জানেন, ইউ উইল বি হ্যাপি, যে খুশি হবেন আপনারা, আমরা যখন অস্ত্র আইনি পড়ছিলাম, অস্ত্র বিষয়ে কিন্তু বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নাই। অস্ত্র দুটা দেখলেই মানুষ বুঝতে পারে। এক আইন পড়াতে যা যদি আরেক আইন কই, মাইন্ড করবেন না, এটা আমার আপনার কল্যাণের জন্যই মনে হয় বলি। তাহলে অস্ত্র আইনের একটা কথা পড়ছিলাম, এটা ভালোই জানেন, 31 না কত দ্বারা পড়ছিলাম, কিন্তু রিভিশন করে বলে মন থাকে না, তা কাছাকাছি বলতে পারি। ওইখানে অস্ত্র আইন সহ বিশেষজ্ঞের মতামত দরকার হয় না, কারণ অস্ত্র যে এটা জজ ম্যাজিস্ট্রেট পুলিশ সবাই বলতে এটা অস্ত্র কি এটা অস্ত্র না, এই জন্য বিশেষজ্ঞের মতামতের দরকার নেই। হাতের লেখা মানে হস্তাক্ষর, এই হাতের লেখা এই সম্পর্কেও বিশেষজ্ঞদের দরকার হয় না। এই সম্পর্কে যে অভিমত দেবেন যে দেখছে, আমি আপনার পাশে বসে লেখালেখি করি, 2জন চাকরি করি, আপনি আমারটা চেনেন, আমি আপনারটা চিনি, এই বিষয়ে মতামত দিলেই হবে। এবং আমার লেখা যখন আমি জীবিত যদি থাকি, আদালত বলবে ঠিক আছে রেজাল্ট তুমি আসো, তোমার লেখার সাথে মিলে দেখো। আদালত লিখে দেখলো মিলে গেছে, মিটে গেল। অথবা অন্য কোনো ব্যক্তি সাক্ষী দিলে না এর লোকের আমি এই লেখার সম্পর্কে অভিজ্ঞতা আছে, অথবা আমার লেখা পূর্বে কোনো একটা লেখার সাথে আর একটা লেখার মিল করে দেখলো যে মিল আছে, এই লেখার সাথে এই লেখা হুবহু মিল, এই বিষয়ে যে অভিমত দেবে, এটা আদালতে প্রাসঙ্গিক। এখন আসেন, এই যে আমি কেন আপনাদের সাথে বললাম 67 দ্বারা, 67 বলছে কি, এই যে আমার মতো রিজাউলের লেখার দরকার নাই, রিজাউলকে ডেকে নিয়ে আসবে আদালত, রিজাউলকে আদালত ডেকে নিয়ে আসে, তার হাতের সাথে লেখে মিলিয়ে দেখবে যে যে হাতের লেখা নিয়ে বিচার্য বিষয় চলতেছে, যে বিষয়টার সাথে বিচার্য বিষয় ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, তাহলে সেই লেখা তো আদালত উপস্থিত এটা আছেই। এখন আমাকে ডাকিয়ে নিয়ে আসলো যে রিজাউল ভাই আপনি লেখেন, এটা কত বলছে? 67 বলছে। এখন আমি লিখে দিলাম, যদি মিলে যায় তাহলে আমি, আর যদি না মেলে তাহলে আমি না। এই যেখানে বিশেষজ্ঞর প্রয়োজন হয় না। 73 বলছে কারুর হস্তক্ষর সম্পর্কে কারুর মতভেদ হলে, মানে একজনের লেখার সাথে আরেকজনের মতভেদ হলে আসলেই সেই ব্যক্তির লেখা কিনা রেজিস্টারে আগের লেখার সাথে মিল আছে কিনা, এইটা দেখে নিলেই আদালতে বুঝতে পারবে এই লেখাটা উক্ত ব্যক্তির কিনা। তাহলে আবারও বলি, হস্তাক্ষর সম্পর্কে বিশেষজ্ঞ না, হস্তাক্ষর সম্পর্কে এক্সপার্ট। ওই সম্পর্কে লেখা যিনি দেখছে, অথবা আদালত তাকে ডাকিয়ে নিয়ে এসে লেখাবে, পূর্বে যে লেখা ছিল সেই লেখার সাথে মিলিয়ে নেবে। এইভাবে আদালত প্রমাণ করবে হস্তাক্ষর আসলে কার লেখা, এই বিষয়ে যে মতামত দেবে,
এই বিষয়ে যে প্রাসঙ্গিক হবে 47 ধারা, এই বিষয়ে প্রাসঙ্গিক হবে 47 ধারা। এই 39, 40, 41, 45, 45-এর ডিজিটাল ডকুমেন্ট 46, 47 ধারা অবশ্যই গুরুত্বের সাথে পড়বেন। প্রশ্ন আসে, হাজারবার আসে, এমসিকিউ আসে। প্রশ্ন আমি বলতে পারলাম না বলে দুঃখিত, কারণ এটা পড়াতে গেলে প্রশ্ন ধরলেই আমার এই টার্নিং ছুটে যাবে। আগামীকাল যেদিন বিশেষ ক্লাস নেব, এই কটার উপর বিশেষ ক্লাস থাকবে, সেদিন ব্যাখ্যামূলক আবার এই প্রশ্ন সহকারে আলোচনা করব। এই সাক্ষ্য আইনি আমি বিশেষ ক্লাস চালু করছি আপনাদের সুবিধার জন্য, কারণ প্রথমে প্রশ্ন বলবো, প্রতিটি দ্বারা এসে প্রশ্ন বলবো, শেষেও প্রশ্ন বলবো, এবং আপনারাও প্রশ্ন করবেন, শিখে যাবেন, কোনো পয়সা লাগবে না। আর যদি কোনটা না বোঝেন ফোন করবেন যে আমি এটা বুঝি নাই, আপনার জন্য আমার ফোন রাত 12টার থেকে 6টা পর্যন্ত বাদে বাকি সময় খোলা, আর আমি ওই পরে ঘুমা যাই, কথা কই না। যদি আপনি ফোন কর ডিউটি তাইলে ফোন করবেন, তখন আমি ফোনে কথা বলবেন, কারণ ডিউটিতে রানিং করি। তখন আপনার যদি আমার কারণে একটু উপকার হয়, এতে আমার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এখন আসেন 47-এর ক। 47-এর ক সংশোধন 1872 সালের 1 নম্বর আইনের 2022 সালের সংশোধনী 47-এর ক। তাহলে আমরা সংশোধনী দ্বারা কতগুলো পড়লাম? 3 ধারায় পড়ছিলাম। ডিজিটালের সংজ্ঞা 4 22-এর ক পড়ছি, 45-এর ক পড়ছি, 47-এর ক 1, 1, 2, 3 এবং 4র্থ ধারা পড়তেছি সংশোধনী। 4র্থ ধারা সংশোধনী সাক্ষ্য আইনের 47-এর ক। ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত, যেখানে প্রাসঙ্গিক এতটুকু কথা। ওই ডিজিটাল স্বাক্ষর আপনারা পড়ছিলেন সাক্ষ্য আইনের প্রথমে ডিজিটাল রেকর্ড, ডিজিটাল স্বাক্ষর, ডিজিটাল সনদ, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ। তাই প্রত্যেকটার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কিনা, প্রমাণ কিভাবে করবেন, প্রমাণের দায়, সমস্ত কথায় ধারাবাহিকভাবে পাবেন। তাহলে ডিজিটাল যে আপনি স্বাক্ষর করছেন, এই স্বাক্ষরের মতামত কখন প্রাসঙ্গিক সংজ্ঞাত পরিবার ছিলেন এই 47-এর ক। আপনি যে ডিজিটাল কম্পিউটার সিস্টেম, ল্যাপটপ, মোবাইল, তথ্য প্রযুক্তি, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আপনি যে স্বাক্ষর প্রদান করছিলেন, এইগুলো আপনার সাক্ষ্য আইনি 47-এর ক প্রাসঙ্গিক হবে। 47-এর ক প্রাসঙ্গিক হবে। আপনারা রাত জাগে কষ্ট করে আমার ক্লাস শোনেন, যদি বুঝতে না পারেন পরে ফোন করবেন, আপনাদের এই সময় যেন আমার কাছে এসে নষ্ট না হয়। এরপরে আসেন 48 বলছে, এগুলার বেশি সময় লাগবে না, ক্লাস প্রায় বেশি সময় গেছে। 48 অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। 48 কি বলছে? অধিকার ও প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। কখন প্রাসঙ্গিক, কখন অপ্রাসঙ্গিক। আপনারা এই ভাষাটা, এই যে আমি শিরোনামটা পড়লাম 48-এর, এই ভাষাটা পূর্বেও পড়ছেন। পূর্বে কত ধারায় পড়ছেন কেউ বলতে হয়তো পারবেন কিনা জানি না, আমি বলে দেই। 13 ধারায় পড়ছিলেন, 13 ধারায় পড়ছিলেন। এছাড়াও 32-এর 4 ধারায় পড়ছেন। বলেন জয়নাল ভাই, মনে হয় কিছু বলবেন? যদি পারেন দেন, মনের ভিতরেও ভালো লাগে যে আমি যে প্রশ্নটা করছি হয়তো আপনার বিষয় আপনি পড়তেছেন রানিং, যার কারণে বলতে পারতেছিলেন। তাহলে অধিকার এবং প্রথার অস্তিত্ব যখন যখন প্রাসঙ্গিক হবে, যখন প্রাসঙ্গিক হবে, কখন প্রাসঙ্গিক হবে? 48 ধারায় প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, ওইখানে 13 আছে, 13 ব্যাখ্যা করলে আমি সময় চলে যাবেন। 34-এর 32-এর 4 এই কথাটা হুবহু একই রকম আছে। তাহলে ওইখানে হচ্ছে স্বাক্ষর বিষয়ে বলছিল, আদালত তাকে ডাকতে পারবে কিনা, আর এইখানে সরাসরি বলছে। এইগুলো কি একটি কূপ বা কূপ তো চেনেন, বা টিউবওয়েল বা একটা জলাশয়তে পানি খাওয়া আগেকার, এটা 1872 সালের আইন। এখন কূপের কথা বলে কেউ চেনবেন না। গভীর নলকূপে যে পানি এক টিউবওয়েলের 1000 লোক খায়, এটা শহরে যারা বস্তি এলাকায় থাকেন এরাই ছাড়া বাকি প্রত্যেকেই আলাদা আলাদা টিউবওয়েল খায়। এবং যে বাড়ির বড় লোক, তার ছেলে যদি 2টা থাকে 2টা টিউবওয়েল থাকে। অতএব একটি নলকূপে যে অনেক লোক ব্যবহার করে, তাদের অধিকার থাকে। তাহলে এই অধিকারের কথা, আমরা টিউবওয়েলের পানি সবাই খাই বা নলকূপের পানি বা কুয়ার পানি খাই, এইটা আমাদের অধিকার বা প্রথা, এইটা আদালতে প্রাসঙ্গিক হয়। ওই টিউবওয়েল নিয়ে যখন মামলা হয়, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু হয়, ওইটাই যখন বিচার্য বিষয় হয়, তখন আদালতে ওইটা প্রাসঙ্গিক। যে আমরা দীর্ঘকাল ধরে পানি খাই, এটা আমাদের প্রথা, এটা আমার রীতিনীতি কই এখানে ভুল করে, অধিকার এবং প্রথা আর রীতিনীতি তার পরের দেয়। এরপরে আসেন 49 কি বলছে? প্রচলিত রীতি, মতামত ইত্যাদি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এগুলো আসবেন না, এগুলো নিয়ে টেনশন করেন না, মাথা খরচ করবেন না, কিন্তু মুখস্থ করবেন। কারণ আপনি যখন একজনের সামনে বক্তব্য দিতে যেন পারেন, ধারাবাহিক আলোচনার সম্পর্কে আপনি যখন একের অধিক জানবেন, তখন আপনারও ভালো লাগবে।
তাহলে প্রচলিত রীতি, মতামত ইত্যাদি সম্পর্কে অভিমত। প্রচলিত রীতি কি থাকতে পারে? কোনো মানব গোষ্ঠী, পারিবারিক প্রচলিত রীতি, মতবাদ, কোনো ধর্মীয় বা ধাতব্য প্রতিষ্ঠানের শাসন ব্যবস্থা। তাহলে একটা রীতি, এক একটা সমাজ ব্যবস্থা এক একটা রীতি থাকে। আমাদের মুসলমানের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, যে ধরেন যে কারিগর আছে, তারপরে একজন কাদিয়ানি আছে, একজন শিয়া সুন্নি আছে না, এক একজনের মানব গোষ্ঠীর এক এক বৈশিষ্ট্য। এছাড়াও আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, ওদের মতামত ওদের কাছে। পরিবারের প্রচলিত রীতি, একটা পরিবারের এক একটা প্রচলনের রীতি আছে, সমাজের রীতিনীতি অনেকে মেনে চলে, কেউ কোনো ধর্মীয় রীতিনীতি মেনে চলে। এরপরে মতবাদ, আমরা এক মতবাদে চলে, আপনারা এক মতবাদে চলে, এটা আপনার একান্তই আমার একান্তই বিষয়। এরপরে কোনো ধর্ম, আমি মুসলিম ধর্ম করে, আপনি সনাতন ও খ্রিস্টান ধর্ম করে। ধাতব্য শাসন প্রতিষ্ঠা, এক জায়গায় জেলার যে বিদেশের শাসন ব্যবস্থা, এই ব্যবস্থা একটা কায়দা কালামে চলে। এই বিষয়গুলো কখন প্রাসঙ্গিক হবে? খেয়াল করেন, কোনো বিশেষ জেলার বা বিশেষ শ্রেণীর ব্যক্তির মধ্যে ব্যবহৃত শব্দের অর্থ সম্পর্কে অভিমত গ্রহণ করিতে হয়, তখন উক্ত বিষয়গুলো যাদের জ্ঞান লাভের বিশেষ সুযোগ থাকে তারা তাদের অভিমত প্রাসঙ্গিক হবে। আপনি কি করবেন, কিভাবে চলবেন, ওইটা আপনার গোষ্ঠী বা সম্প্রদায় বা আপনার ধর্মের, ওইগুলো আপনার প্রাসঙ্গিক বিষয়। আদালত তখন বসবে যখন ওইটাই মামলার সংক্রান্ত বিষয়। আপনি আমার কাছে বাধা দিয়েছেন, এই যে আপনি আমার কাছে বাধা দিয়েছেন, বাধা দিলে কি হয়েছে, আমার ওইখানে ফ্যাক্টর ইস্যু জ্ঞানজাম সৃষ্টি হয়েছে না, ওইটা যখন আদালতে যাবে ওইটা তখন বিচার্য বিষয় হবে। এইটা নিয়ে বেশি পড়তে যায় না, এখান থেকে প্রশ্ন আসে না, জাস্ট পড়ার জন্য। আত্মীয়তার সম্পর্কের ঐমত যখন প্রাসঙ্গিক, আত্মীয়তার সম্পর্কের ঐমত যখন প্রাসঙ্গিক। আত্মীয়তার সম্পর্ক কিরকম? একজনের সাথে আরেকজনের আত্মীয়, এবং একজন ধরেন ক নামক ব্যক্তি, কারণ নাম না, ক নামক ব্যক্তি একটা সমাজে বসবাস করে, তিনি খ নামক ব্যক্তিকে দেখালেন তার স্ত্রী, গ নামক একজনকে দেখালেন তার সন্তান, তাদের অরিজিনাল সন্তান। আসলেই কি তাদের সন্তান কিনা, কিন্তু সমাজে সে বিবৃতি দিয়ে গেছে, বলে গেছে। এই ঘটনাগুলো আদালতে প্রাসঙ্গিক। এই ঘটনাগুলো আদালতে, আমরা জানি যে এরা স্বামী স্ত্রী ছিল, ওদের অরিজিনাল সন্তান, কিন্তু আমাদের সামনে মা তার গর্ভধারণও করে নাই, তারা দুইজন কোথার থেকে নিয়ে এসে বাড়ি করেন এক জেলাতে। আমরা যেমন খুলনায় থাকি, আমার বাড়ি কোথায় কে জানে, আপনি সিলেট থাকেন, একজন ঢাকা থাকেন, কেউ কারো অত চেনে, গ্রামে তো গ্রামে বসবাস না, এরকম যদি হয়, কিন্তু আপনি ওইখানে যেখানে যে একটা মহিলা নিয়ে যা বসবাস করেন, ওইখানে একটা বাচ্চা আছে, আপনি যা যা বলবেন ওই সমাজের লোক তাই তাই জানবে যে এইখানে রিজাউল বাস করে, রিজাউলের বাচ্চা এটা, রিজাউলের বউ এটা, আইভানে বাস করে, আইবির বউ এটা, আইবির বাচ্চা এটা। আসলেই কিনা ওরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে না, কিন্তু যখন ফ্যাক্ট অ্যান্ড ইস্যু আছে, এইটা আইবির বাচ্চা কিনা মরার পরে আসছে, অন্য কেউ বাধা সৃষ্টি করে না, এটা আইবির না, তখন এই যে আদালত বলছে আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, আত্মীয় স্বজন যে অভিমত দেবে, প্রতিবেশী যে অভিমত দেবে, এই অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে। আসলে আদালত আইব বলে গেছিল এরা স্বামী স্ত্রী, এদের অরিজিনাল সন্তান। ঠিক আছে, এখন আসেন 51 ধারা, মতামতের হেতু যখন প্রাসঙ্গিক। মতামতের 51 ধারা আছে, মতামতের হেতু যখন প্রাসঙ্গিক। তাহলে 48-এর পরে 49, 50, 51 এটা মহা গুরুত্বপূর্ণ না, এ নিয়ে আপনারা বেশি টেনশন করবেন না। কোনো জীবিত ব্যক্তির ঐমত যখন প্রাসঙ্গিক, তখন উক্ত ঐমত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলোও প্রাসঙ্গিক। তাহলে কোনো জীবিত ব্যক্তির ঐমত যখন প্রাসঙ্গিক, মানে জীবিত থাকলেন তার অভিমত প্রাসঙ্গিক, তখন উক্ত ঐমত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো প্রাসঙ্গিক। এতটুকুই। উদাহরণ, কোনো বিশেষজ্ঞ কোনো অভিমতে উপনীত হইবার জন্য তাহার পরীক্ষা নিরীক্ষার বিবরণ দিতে পারেন। মুখ ব্যথা করছে, আর কব না।